দিল্লিতে তালিবানি ফতোয়া, মহিলা সাংবাদিকদের উপরে বেনজির খাঁড়া। দিল্লিতে আফগান মন্ত্রীর প্রেস মিট, আর সেই প্রেস মিটে মহিলাদের নো এন্ট্রি। দিল্লিতে আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠক, আফগান দূতাবাসে প্রেস মিট তালিবান বিদেশ মন্ত্রীর, কিন্তু সেই প্রেস মিটে মহিলা সাংবাদিকদের ঢুকতেই দেওয়া হয়নি। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, আজ যখন এই খবরটা আমরা দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, আর সেই দিনই কিনা এমন একটা ঘটনা ঘটলো দেশের মাটিতে, যেখানে দেখা যাচ্ছে যে মহিলা সাংবাদিকরাই যেখানে ব্রাত্য, প্রেস মিট হচ্ছে, সেখানে মহিলা সাংবাদিকরা ঢুকতে পারছেন না। কি বলা হচ্ছে এর যুক্তিতে? ভারতের মাটিতে দাঁড়িয়ে এটা কিভাবে সম্ভব? একেবারেই দেখো, এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠছে এবং গতকাল এই ঘটনা ঘটে এবং যেখানে দুই দেশের বিদেশ মন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনের পর আফগানিস্তান এম্বাসিতে সেখানে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং যে সাংবাদিক সম্মেলনে যখন যে সমস্ত সাংবাদিকরা এমএ কভার করেন, তাদের মধ্যে মহিলা সাংবাদিকরাও রয়েছেন, তারা যখন যান তখন সেই মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না এবং এরপরে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে যে যে দেশে গণতান্ত্রিক দেশ, যে দেশে বলা হয় বেটি বাঁচাও বেটি পড়াও এবং যেখানে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে এবং যেখানে মহিলাদের সমান গুরুত্ব দেওয়া হয়, শুধু সেটাই নয় মিমি, যে জায়গায় এই ঘটনাটি ঘটলো দিল্লি, সেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা, যে দেশের প্রধানমন্ত্রী তিনি বলেন বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা, যে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, সেখানে এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের পদাধিকারীদের থেকে এই ঘটনার কোনো নিন্দা আসেনি। যেটা এসেছে, যেটা প্রকাশ্যে এসেছে, সেটা বিরোধী দল তরফ থেকে প্রতিবাদ এসেছে এবং এমইএর একটি বিবৃতি এসেছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা দায় সারার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে এই সাংবাদিক সম্মেলন তারা আয়োজন করেননি, এটা যেহেতু আফগানিস্তান এম্বাসিতে আয়োজিত হয়েছিল সেই কারণে এটাতে তাদের কোনো ভূমিকা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন কোনো দেশের এম্বাসি কাজ করে, সেখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটির কিছু বিষয় রয়েছে। এম্বাসির মধ্যে নজিরবিহীন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আফগান মন্ত্রীর প্রেস মিটের সঙ্গে কোনো যোগ নেই, ঘটনার দায় এড়ালো ভারতের বিদেশ মন্ত্রক। এদিকে চেপে ধরেছেন বিরোধীরা। এই ঘটনায় সরব বিরোধীরা। রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এই ঘটনার প্রতিবাদে পোস্ট করেছেন রাহুল গান্ধী। পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। প্রতিবাদের সরব বিরোধীরা। কিভাবে এটা সম্ভব? দিল্লিতে তালিবানি ফতোয়া জারি, মহিলা সাংবাদিকদের উপরে বেনজির খাঁড়া। দিল্লিতে আফগান মন্ত্রীর প্রেস মিটে মহিলাদের নো এন্ট্রি। দিল্লিতে আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠক, আফগান দূতাবাসে প্রেস মিট তালিবান বিদেশ মন্ত্রীর, মহিলা সাংবাদিকদের বৈঠকে ঢুকতেই দেওয়া হয়নি। নজিরবিহীন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। The horrendous incident that has occurred today, the Taliban foreign minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. This is the ultimate dishonor to the women of India. You're talking about Beti Bachao, you're talking about women in India, you're talking about Maas and Behens and all of that, and you are providing at taxpayer expense a delegation that is actually on Indian soil, dishonoring our values and asking for women to be removed from the room. I hope every single woman in this country knows about this, feels the outrage and asks our government some questions. যেভাবে তালিবান দূতাবাস দিল্লিতে প্রেস কনফারেন্স থেকে মহিলা সাংবাদিকদের বাদ দিয়েছে আর মোদী সরকার এটা হতে দিয়েছে, তালিবানের যে নারী বিরোধী মানসিকতা, নারী বিরোধী দৃষ্টিভঙ্গি, এটা কি মোদী সরকারেরও মানসিকতা, দৃষ্টিভঙ্গি? মোদী সরকার আর তালিবান কি এক? নারী বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে কি মোদী সরকার আর তালিবান একরকম? ভারতের মাটিতে নজিরবিহীন ঘটনা। বিদেশ মন্ত্রক দায় এড়িয়েছে, কিন্তু সরকারকে নিশানা করেছে বিরোধীরা। বিদেশ মন্ত্রক কি এর দায় এড়াতে পারে? সরব হয়েছেন রাহুল গান্ধী, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও, সরব হয়েছেন সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্ররা। নজিরবিহীন ঘটনা, শুরু রাজনৈতিক বিতর্ক। আফগান মন্ত্রীর প্রেস মিটের সঙ্গে কোনো যোগ নেই বলে ঘটনার দায় এড়িয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 জন পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে আরও 3 জন নাবালক। এই 6 জনকে দেশে ফেরানোর জন্য আগেই কেন্দ্রকে সময় বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। আর এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল এই 6 জনই ভারতীয়, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের সঙ্গে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দেয় বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল বাংলাদেশি তকমা দিয়ে যাদের পাঠানো হয়েছিল সেই 6 জনই ভারতীয়। এ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠিয়েছে সে দেশের হাইকোর্ট। তাতে বলা হয়েছে 6 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক ভারত সরকার। সোনালী খাতুনরা এবার কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষায় তার পরিবার। এই 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে, ওর দায়িত্বটা কে নেবে? ও যে অমনি হয়ে আছে, বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? কলকাতা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যখন বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় গত 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালীদের ঘরে ফেরাতে আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার 6 জনকে দেশে ফেরাতে বলে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিল বাংলাদেশের হাইকোর্ট। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসির নোটিশ। নদিয়ার 2 বাসিন্দার কাছে নথি চেয়ে নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। আতঙ্কে বাসিন্দারা। নদিয়ায় এই 2 জন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। নদিয়ার ধুবুলিয়ার 2টি বাড়িতে পৌঁছেছে এনআরসি নোটিশ। সঞ্জু শেখ এবং আরশাদ শেখের নামে এনআরসি নোটিশ। সঞ্জু শেখের দাবি 14 বছর আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তিনি অসমে যান। এখন হঠাৎ নথি চেয়ে এনআরসি নোটিশ। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। বলল যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস। 14 বছর আগে গিয়েছিলাম, 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। নথি চেয়ে এনআরসির নোটিশ পৌঁছেছে ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখের বাড়িতেও। কাজের খোঁজে তিনি অসমে গিয়েছিলেন 16 বছর আগে। নোটিশ পেয়ে ঘুম উড়েছে আতঙ্কে। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সবকিছু। মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে এত পরিস্থিতি। আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে। হ্যাঁ, আসামে কাজে গেছিলাম, তাও 16 বছর আগে। বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে। গত বছর ডিসেম্বর থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিশ আসছে। প্রথমে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা তিনি। তাকেই এনআরসি নোটিশ ধরা বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙার নিশিকান্ত দাস, কোচবিহারে তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি। এবার নদিয়ার 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ। সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।